প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যা ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার জাহাঙ্গীর আলম 1961 সালে মার্চে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমআরসিপি লাভ করেন। বর্তমানে তিনি স্কয়ার হসপিটালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ এনটিভির দর্শককে এবং তোমরা আপনাকে। স্যার, ভিটামিন ডি এটা অত্যন্ত উপকারী আমরা জানি। আমাদের বিভিন্ন রকমের ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে সমস্ত ভিটামিনই কোনো না কোনো কাজে লাগে। তার মধ্যে ভিটামিন ডি গুরুত্বটা কোথায়, এটা কি কাজ করে এবং আমাদের জন্য এত উপকারী কেন? ধন্যবাদ। ভিটামিন ডি যখন 1860 সালে এটা আবিষ্কার হয়, তখন এটা রিকেট এবং অস্টোমেলেশিয়া রোগ দুটির সাথে সম্পর্ক আছে বলে প্রমাণিত হয় এবং এটার চিকিৎসার জন্য ভিটামিন ডিটা বের হয়। কিন্তু রিসার্চ চললো, দেখা গেল যে ভিটামিন ডি এটা সিম্পল ভিটামিন ডি নয়, এটা একটা হরমোন। এই ভিটামিন ডিটা আমাদের শরীরে দেখা যাচ্ছে যে যেই সমস্ত জায়গায় সেলস আছে, অলমোস্ট ফ্রম ব্রেইন থেকে শুরু করে পা পর্যন্ত সবগুলো সেলের মধ্যে ভিটামিন ডি রিসেপ্টর আছে এবং ভিটামিন ডি শরীরের সব জায়গায় কাজ করে। তো এই রিসার্চ চলতে থাকলেও দেখা গেল যে এই ভিটামিন ডির অভাবের সাথে অনেকগুলো রোগ জড়িত। কি কি রোগ? প্রথমত হচ্ছে ভিটামিন ডির কাজটা হলো যে এই ডিটা আমরা যখন খাই, মেইন সোর্স হচ্ছে আমার সানলাইট থেকে। কেননা আমরা যে প্রচলিত খাবারগুলো খাই, এই খাবারগুলোর মধ্যে কিন্তু ভিটামিন ডি নেই। আমরা প্রচলিত যে খাবার, ভিটামিন ডির মেইন সোর্স হচ্ছে সানলাইট থেকে। এই অ্যাক্টিভ ফর্ম সে কী করে আপনার ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম এবং ফসফেট দুটোটাকে অ্যাবজর্ব করে আমাদের যে অস্থি অর্থাৎ হাড্ডির যে স্বাস্থ্য এটাকে মেনটেন করে। তাছাড়া এটা আরও অনেকগুলো রোগের সাথে জড়িত আছে, বিশেষ করে ক্যান্সার। দেখা যাচ্ছে যাদের ভিটামিন ইনসাফিসিয়েন্সি অথবা ডেফিসিয়েন্সি আছে তাদের ক্যান্সারসগুলো, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড কোলোনিক ক্যান্সার, দুইটা প্যানক্রিয়াটিক ক্যান্সার, হ্যাঁ তাদের ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং এগুলো ভিটামিন ডি এর সাথে জড়িত। হার্ট ডিজিজের সাথে জড়িত, হাই প্রেশারের সাথে জড়িত, বডির ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা এটার সাথে জড়িত। অটো ইমিউন ডিজিজ আছে আমাদের কতগুলো, এগুলোর সাথে ভিটামিন ডির ডেফিসিয়েন্সি, ইভেন ডায়াবেটিস তার সাথে সম্পর্ক আছে, অ্যাজমার সাথে সম্পর্ক আছে এবং ব্রেইনের কিছু রোগ আছে, বিশেষ করে ডিমেনশিয়া, তারপরে মাল্টিপল স্ক্লেরোসিস, এগুলোর সাথে জড়িত আছে এবং প্রচুর পরিমাণে রিসার্চ চলছে এটা নিয়ে। আর আমাদের দেশে এই ভিটামিন ডি এর সমস্যাটা অত্যন্ত প্রকট, কেননা এখন আমরা সানলাইটে যাই না। সুতরাং ভিটামিন ডির সোর্স কি, আমরা পাবো কোথায়? সোর্সটা মেইনলি হচ্ছে সানলাইট, সূর্যের অতি বেগুনি রশ্মি, যেটা বি ক্যাটাগরি আছে, যেটা সূর্য থেকে আপনার চামড়ার উপরে যদি পড়ে, তখন চামড়ার নিচে যে চর্বিটা আছে ওইটা কনভার্সন হয়ে লিভারে যায়, লিভার থেকে লিভারে একটা চেঞ্জ হয়, কিডনিতে একটা চেঞ্জ হয়, আলটিমেটলি অ্যাক্টিভ ফর্ম হয়। সূর্যের আলো যে কোনো সময় না? না, সূর্যের আলোটা বিশেষ করে হচ্ছে শীতকালে সকাল 10টা থেকে 2টার মধ্যে, আর গরমকালে সাধারণত 8টা থেকে 2টার মধ্যে। কমন থিং হচ্ছে আপনি রোদে বের হলেন, আপনি দেখবেন আপনার ছায়াটা কতটুকু আছে। আপনার শ্যাডোটা যদি আপনার চেয়ে ছোট থাকে তাহলে ধরে নিতে হবে এই সূর্যের আলোটাতে যেটা আপনার উপর পড়বে অতি বেগুনি রশ্মি বি আছে। আর এটা যদি আপনার সমান হয়ে যায় অথবা বড় হয়ে যায়, এই সূর্যের আলো বরং আপনার জন্য ক্ষতিকর। সুতরাং এটা একটা চেক করে নিতে হবে। যেটা বলছিলেন যে সকালের রোদ, বিশেষ করে শীতকালে 2টার আগে পর্যন্ত এবং গরমের দিনে 12টার আগে পর্যন্ত। আমরা তো সকালবেলা বাসা থেকে রেডি হয়ে জামা কাপড় পোশাক আশাক পরে গিয়ে গাড়িতে উঠি, গাড়ি থেকে নেমে অফিসে ঢুকি, আবার অফিস থেকে আবার বাসায় ঢুকি, ফলে ওই যে সময় রোদ, এই রোদ আমরা পাই না। এই রোদ তো আপনি পাচ্ছেন না, রোদ দেখতে পাচ্ছেন, আপনি পাচ্ছেন না। তাহলে ভিটামিন ডি এর অভাবটা
হয়ে গেল, আপনার বডিতে যেটা স্টোর ছিল এটা কিন্তু এক্সস্টেড হয়ে যাচ্ছে। তাহলে আমার আপনি জন্য sun alternate expose- কোনো সোর্স নেই? অল্টারনেট সোর্স আছে, এটা সেটা একটা কি? কমন প্রবলেম। দেখুন সারা পৃথিবীতে ভিটামিন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। স্মোকিং, অবেসিটি, ইনঅ্যাক্টিভিটি, দুইটা হচ্ছে পাবলিক হেলথ প্রবলেম। দ্য থার্ড প্রবলেম হচ্ছে ভিটামিন ডি এর অভাব। কেননা আমরা এখন ইনডোর অ্যাক্টিভিটিসে জড়িত, আমাদের কাজকর্ম হচ্ছে প্রত্যেক দেশে আর্লি মর্নিং থেকে সানসেট পর্যন্ত, সুতরাং আমরা সূর্যের দেখা পাচ্ছি না। আর আমাদের প্রচলিত খাবারগুলোতে ভিটামিন ডি নাই। সুতরাং এখানে আপনাকে আমরা কেস হিস্ট্রি নেওয়ার পরে বুঝতে পারি যে এই পেশেন্টটার ভিটামিন ডির অভাব শুরু হয়ে যাচ্ছে। সুতরাং টেস্টের ব্যবস্থা আছে, এগুলো আমাদের দেশে পাওয়া যায়। টেস্ট করে যদি দেখি যে আপনার ডি এর অভাব আছে, তাহলে এগুলোকে আগে কারেকশন করে দিই। তারপরে আপনাকে এনকারেজ করার চেষ্টা করি যে না, আপনি সূর্যের আলোটা নেবেন। হ্যাঁ, আপনাকে সূর্যের আলো থেকে যে ইয়েটা পাচ্ছেন, ভিটামিন ডিটা তৈরি আপনার হচ্ছে, এটা ন্যাচারাল এবং এটার লঞ্জিভিটিও বেশি এবং এটা লেস টক্সিক এবং এটা আপনার প্রয়োজন মতো তৈরি হবে এবং প্রয়োজন মতো বন্ধ হয়ে যাবে। একজন সুস্থ মানুষের প্রয়োজনীয় ভিটামিন ডি পেতে হলে তার এই সকালের রোদে মিনিমাম কতটুকু সময় থাকা দরকার? ধন্যবাদ। দেখুন এটা নির্ভর করে সূর্যের ইনক্লাইনেশনের উপরে, আপনার কালারের উপরে, আপনার স্থূলতার উপরে এবং আপনি কতক্ষণ থাকছেন। অবিয়াস পেশেন্ট, কালার হচ্ছে নট হোয়াইট, তাদের একটু সময় বেশি লাগে। সাধারণত 10 থেকে 15 মিনিট যদি আপনার শরীরের 20% জায়গাতে এক্সপোজ থাকে, সেটা হচ্ছে ফেস, ঘাড়, হাত এবং পা। এবং এই সূর্যের আলোতে যদি আপনার চামড়াটা একটু পিঙ্কিশ হয়ে যায়, আপনি ধরে নেবেন যে আপনার ভিটামিন ডি অলমোস্ট এক এক্সপোজারে 15 মিনিটসে প্রায় 15,000-এর মতো তৈরি হয়ে যায়। কিন্তু যদি কালারটা, পিগমেন্টেশন যদি বেশি থাকে, আপনার যদি স্থূলতা বেশি থাকে, তাহলে দেখা যাচ্ছে তাদের আরও সময় বেশি লাগে। তারপরে এখানে অনেক লোকজন আছেন যারা সূর্যের অতিবেগুনি রশ্মি সহ্য করতে পারেন না, তাছাড়া কিছু রোগও আছে যেগুলো বেড়ে যায়। তো তাদের জন্য কী করা? তাদের জন্য তো আমরা কারেকশন করে ডেফিসিয়েন্সিটা, তারপরে ডেইলি যে ডোজটা আছে, একটা পার্সনের সাধারণত 600 to 800 লাগছে। তো এইটা আমরা তারপরে মেনটেনেন্স ডোজ হিসাবে এই ওষুধগুলো বাজারে পাওয়া যাচ্ছে, কারেকশনের ডোজগুলো পাওয়া যাচ্ছে, মেনটেন করার জন্য যে ডোজগুলো আছে এগুলো আমাদের দেশে পাওয়া যাচ্ছে। অনেক ফর্মুলেটেড খাবারে তো আমরা লেখা দেখতে পাই ভিটামিন ডি আছে, এই বিষয়ে আমাদের আপনার মতামত কি এবং কোন কোন খাবারে অবশ্যই থাকা উচিত? দেখুন আমাদের দেশের প্রচলিত খাবারে ভিটামিন ডি নেই। শুধু যেই খাবারগুলো সি ফিশ, যেমন স্যামন, টোনা, ম্যাক্রিল, সার্ডিনস, এগুলো আমরা তো পাচ্ছি না। সুতরাং অন্যান্য খাবারগুলোতে দেখুন একটা ডিমের মধ্যে মাত্র 60 ইউনিট থাকে, এক গ্লাস দুধের ভিতরে আপনি পাচ্ছেন মাত্র 100 ইউনিট, কিন্তু আপনার প্রয়োজন 800 ইউনিট তাহলে ডেইলি। তো সবগুলো মিলিয়ে আমাদের যে ধারণা যেটা হচ্ছে যে একটা মানুষ, আমাদের দেশি মানুষ মাত্র 200 থেকে 300 পায়, বাকিটা কিন্তু ডেফিসিয়েন্সি। বিদেশে কি হয়, গভর্নমেন্ট থেকে লেজিসলেশন থাকে যে না, তুমি খাবার তৈরি করবা, ওইটার সাথে ভিটামিন ডি অ্যাড করে দিতে হবে, ফর্টিফিকেশন করে দিতে হবে। আমাদের দেশও সরকারের এবং আমাদের সবাই চিন্তাভাবনার সময় চলে আসছে যে না, আমরা যেহেতু ওই খাবারগুলো পাচ্ছি না এবং ভিটামিন ডি এর সাথে অনেকগুলো রোগ জড়িত, সুতরাং আমরা খাদ্যের ফর্টিফিকেশন দরকার ভিটামিন ডি দিয়ে। যেরকম আমরা লবণ এখন আয়োডাইজ করছি, আমাদের ইয়েতে চলে আসছে যে হ্যাঁ এটার অভাবে গলগণ্ড রোগ হতো, ঠিক সময় চলে আসছে এবং আমাদের সচেতন হওয়া উচিত যে আমাদের খাবারের মধ্যেও যারা খাবার প্রডিউস করে, এবং এটা এটা রাজনৈতিক সচেতনতা দরকার, গভর্নমেন্ট থেকে দরকার যে না, আমাদের খাবারগুলোতে তোমরা ভিটামিন ডি ফর্টিফাইড যোগ করো। এগুলো আমরা যে সিরিয়ালসগুলো খাচ্ছি এগুলোর সাথে অ্যাড করে দিতে পারে, আমাদের দুধের সাথে অ্যাড করে দিতে পারে। ভিটামিন ডি কমার্শিয়ালি অ্যাভেলেবল, এগুলো খাবারের সাথে ফর্টিফাইড করে দিলে আমাদের যে সমস্যাটা আছে কিছুটা লাঘব হবে। তবে আমি এনকারেজ করব যারা সূর্যের বেগুনি রশ্মিতে সংবেদনশীল নন, তারা সূর্যের আলোতে যান, দেখবেন আপনি অনেক ভালো ফিল করবেন এবং এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা থেকে আপনি বেঁচে যাবেন। এটা একটা এপিডেমিক বলা যেতে পারে। এখন নভেম্বর মাসকে ভিটামিন ডি কাউন্সিল আছে, ওয়ার্ল্ডে সুইডেন বেসড একটা কাউন্সিল আছে, এরা চেষ্টা করছে যে 2 নভেম্বরকে ভিটামিন ডি ডে হিসাবে প্রতি বছর পালিত হওয়ার জন্য, কেননা এটা ইটস এ ভেরি সিরিয়াস ইস্যু। সারা দুনিয়ার বিভিন্ন অংশে ভিটামিন ডি নিয়ে রিসার্চ চলছে এবং দেখা যাচ্ছে যে ভিটামিন ডি এটা ডি নয়, ইট ইজ এ হরমোন।
ভিটামিন ডি তো এখন কমার্শিয়ালি অ্যাভেলেবেল, আপনি বলছিলেন যে ট্যাবলেট আকারে পাওয়া যায়, বিশেষ করে ভিটামিন ডি অথবা ক্যালসিয়াম ভিটামিন ডি কম্বিনেশন এগুলো আছে। কেউ যদি মনে করেন যে আমি নিয়মিত ওই ট্যাবলেট খাবো, তাতে কি তার কোনো ক্ষতি হতে পারে? অর্থাৎ ভিটামিন ডি যদি বেশি খায় কেউ বা তার প্রয়োজনের থেকে বেশি খাচ্ছেন হ্যাঁ, regular, ধন্যবাদ। যে দেখুন, তাহলে ভিটামিন ডি বেশি খেলে কিন্তু অসুবিধা হয়। তবে হ্যাঁ, ভিটামিন ডির যে সেফটি রেঞ্জটা একটু ওয়াইড। আমরা ধরে রাখি যে আপ টু 30 ন্যানোগ্রাম পর্যন্ত হচ্ছে নর্মাল, 30 থেকে 100 পর্যন্ত অথবা 110 পর্যন্ত ধরা হয় যে ইট ইজ দ্য কোয়াইট এ বিগ রেঞ্জ। তো আপনি যদি ডক্টরের পরামর্শ ছাড়া সেলফ মেডিকেশন এবং হাই ডোজে হয়, ভিটামিন ডি টক্সিসিটি কিন্তু ডেভেলপ করবে। আর ভিটামিন ডিটা মেজার করে আপনার ভিটামিন ডি নেওয়া উচিত ডক্টরের পরামর্শ, কেননা এটা ক্যাটাগরাইজেশন আছে, এটা ন্যানোগ্রাম হিসাবে মেজার করা আছে, সেই অনুসারে চিকিৎসক দেবেন। অর্থাৎ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যেমন একটা সমস্যা, এটি ফ্যাট সলিউবল বলে অতিরিক্ত খেলে শরীরে জমা হয়ে যাবে, সেটিও সমস্যা। আমরা আশা করব চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ খাবেন না। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যা ও তার প্রতিকার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে ব্যায়াম ভিত্তিক নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। এখন আমরা দেখাবো লোয়ার ব্যাক হিলিংয়ের জন্য যে ফোর্থ মুভমেন্ট, এটাকে আমরা বলি হচ্ছে মডিফাইড বজ্রাসন। নর্মাল যে ইয়োগাতে আমরা যেভাবে বজ্রাসনটা করি, এটাকে একটু আমরা মডিফাইড করেছি, কারণ বজ্রাসনের সাথে কিছুটা মুভমেন্ট থাকতে হবে। কারণ কন্টিনিউ যদি আপনি বজ্রাসনে যদি বসে থাকেন, তখন দেখা যায় লোয়ার ব্যাকে একটা প্রেশার পড়ে, তখন লোয়ার ব্যাক ইঞ্জুরি বেড়ে যায়। অনেকে দেখা যায় বই টই পড়ে দেখা যায় যে লোয়ার ব্যাক ইঞ্জুরির জন্য, লোয়ার ব্যাকটা পেন রিলিফ করার জন্য বজ্রাসনকে ধরা হয় যে খুব ভালো একটা মুভমেন্ট, কিন্তু করার পরে দেখা যায় যে আসলে বেনিফিটের চেয়ে আরও বেশি ক্ষতি হয়ে যায়, তখন ব্যায়ামটার দোষ পড়ে যায়। আসলে বজ্রাসনটাকে কীভাবে, অনেক ধরনের বজ্রাসন কিন্তু এক ধরনের হয় না, এটা বিভিন্ন ধরনের মুভমেন্ট থাকে, বিভিন্ন মডিফিকেশন থাকে। মডিফিকেশন করলে কিন্তু অনেক এক একটা ইয়ের জন্য, মানে ডিজিজের জন্য এক এক ধরনের মুভমেন্টের মাধ্যমে জিনিসটা ঠিক হয়। এই জন্য স্পেসিফিকলি বজ্রাসন আসলে তৈরি করা হয়েছিল আপনার মানে লোয়ার বডির জন্য। কিন্তু যদি লোয়ার ব্যাকটাকে ফোকাস করতে হয়, তাহলে বজ্রাসনটাকে করতে হবে কিছুটা মুভমেন্টের মাধ্যমে। এখন আমরা দেখাবো কীভাবে এই মুভমেন্টটাকে আমরা ইনক্লুড করবো শুধুমাত্র লোয়ার ব্যাকটাকে হেলদি করার জন্য। ওকে, রেডি? ওকে, শুরুটা হবে হচ্ছে যেটা এর আগে আমরা যে পজিশনে শেষ করেছিলাম, যে ব্রিথ আউট অবস্থায়, এই অবস্থা থেকে বজ্রাসনের মুভমেন্টটা শুরু হবে, কারণ এখনও কিন্তু ও বজ্রাসন অবস্থায় বসে আছে। ওকে, ব্রিথ আউট। এখন এখানে ব্রিথ ইন, ওয়াও, ইয়েস, ব্রিথ ইন, ব্রিথ আউট, ইয়েস। যখন ব্রিথ আউট করছে, সেম এই জায়গাটা একটু সিম্পলি একটু রাউন্ড করে নেবেন যাতে স্ট্রেচড আউট হয়। ওকে, ব্রিথ ইন, ইয়েস, ব্রিথ আউট। ওকে, ব্রিথ ইন, ইয়েস, ব্রিথ আউট। ওকে, এটা 3 to 5 সেটস আপনি করবেন। ওকে, বাটন আপ। খেয়াল রাখবেন যখন ব্রিথ মানে যখন ইন করে কিন্তু সে বজ্রাসনে কিন্তু সে দাঁড়িয়ে গেল, হাতটাকে স্ট্রেচড আউট করলো। এখানে ব্রিদিং প্যাটার্নটা হবে যে আপনি চেস্টটা কিন্তু হরাইজন্টালি এক্সপ্যান্ড করবে এবং স্পাইনটা ভার্টিক্যালি উপর দিকে টানবে। যদি এই দুইটা মোশন ঠিক থাকে ব্রিদিংয়ের সময়, তাহলে স্পাইনে প্রপারলি স্ট্রেচ পড়বে এবং স্ট্যাবিলাইজার যে মাসেলগুলো থাকে ব্যাকে, লোয়ার ব্যাক এবং আপার ব্যাক, এই প্রত্যেকটা মাসেলটা স্ট্রেচ হবে এবং প্রপারলি ব্লাড সার্কুলেশন হবে। তাহলে আস্তে আস্তে কমপ্লিটলি জিনিসটা হিল হবে। তবে প্রেশার দিয়ে করবেন না, এবং যাদের নিতে কোনো ইনজুরি আছে, আমরা তো দেখাচ্ছি শুধু আমরা শুধু স্পাইন নিয়ে চিন্তা করছি এখন, যাদের নিতে কোনো ইনজুরি আছে তারা ট্রাই করবেন যে প্ল্যাটফর্মটা যাতে একটু সফট হয়, তাহলে নিতে প্রেশারটা পড়বে, কম পড়বে। আর আরেকটা জিনিস আমি একটু মেনশন করে রাখি, যেহেতু ইয়োগা পোস্টারগুলো খুব রিল্যাক্সিং পোস্টার, আপনি সবসময় ট্রাই করবেন খুব লুজ ফিটিং জামা কাপড় পরে যাতে জিনিসটা করতে হয়, কারণ তাহলে হবে কি ব্লাড সার্কুলেশনটা প্রপারলি হবে এবং আপনার মানে মুভমেন্টটা খুব রিল্যাক্সলি হবে। যদি খুব টাইট ফিটিং করে পড়তে নেন, তাহলে দেখবেন কি ব্লাড সার্কুলেশন 100% হবে না এবং আপনার মুভমেন্টটাও কিন্তু একটু লিমিটেড হবে। এই জন্য সবসময় খেয়াল রাখবেন যে লুজ ফিটিং অবস্থায় আপনার ড্রেসটা পরে আপনি যাতে এই মুভমেন্টগুলো করেন।
প্রিয় দর্শক, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা অনেক খাবার সহ্য করতে পারেন না, এর প্রকোপ বেড়ে যায়। আবার অনেক খাবার বিশেষ উপকারে আসে। চলুন দর্শক, আমরা একজন পুষ্টিবিদের কাছ থেকে জানি গ্যাস্ট্রিকের সমস্যা আক্রান্তরা কি খাবেন, কেন খাবেন। গ্যাস্ট্রাইটিস প্রধানত স্টমাক বা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়ার কারণে হয়ে থাকে। এই অতিরিক্ত অ্যাসিড আমাদের যে পাকস্থলী রয়েছে সেটির মিউকাসের পর্দাকে নষ্ট করে দেয় এবং পাকস্থলীর সংস্পর্শে চলে আসে এবং সেখানে একটা ইনফ্ল্যামেশন বা প্রদাহের সৃষ্টি করে থাকে এবং এক্ষেত্রে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক একটি ব্যাকটেরিয়া পাকস্থলীর এই মিউকাসের পর্দাকে নষ্ট করে ফেলে। গ্যাস্ট্রাইটিসের সমস্যাটা সাধারণত সবার ক্ষেত্রে আমরা দুই রকমেরই দেখে থাকি, একটা হচ্ছে অ্যাকিউট এবং আরেকটা হচ্ছে ক্রনিক। দেখা যায় যে যারা সাধারণত নিয়মিতভাবে খাবার গ্রহণ করে না এবং খুব লং টাইম যাবৎ তাদের স্টমাকটাকে এমটি রাখে, তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্যাস্ট্রাইটিসের প্রবলেমটা বেশি দেখা যায়। এছাড়াও পুষ্টিতন্ত্র থেকে যদি খুব বেশি পরিমাণে অ্যাসিড সিক্রেশন হয় অথবা প্রোটিন পরিপাককারী কিছু এনজাইম আছে, যেমন এটাকে পেপসিন বলে থাকে, সেটাও যদি খুব বেশি পরিমাণে সিক্রেশন হয় তাদের ক্ষেত্রেও কিন্তু গ্যাস্ট্রাইটিস হয়ে থাকে। আবার কারো কারো ক্ষেত্রে জন্মগতভাবেও কিন্তু তাদের পৌষ্টিকতন্ত্রের গঠনগত কাঠামো দুর্বল থাকে, যার কারণে পেপটিক আলসার হয়ে থাকে। এই অ্যাকিউট বা ক্রনিক দু ধরনের গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রেই কিন্তু কিছু কমন কিছু কারণ থাকে, যেমন যদি খুব বেশি পরিমাণে নন স্টেরয়েডাল ইনফ্ল্যামেটরি ড্রাগস নেওয়া হয়ে থাকে, অ্যালকোহল নেওয়া হয়ে থাকে বা কোকেন নেওয়া হয়ে থাকে, তাহলেও কিন্তু গ্যাস্ট্রাইটিস হয়। আর কিছু কমন কারণ রয়েছে, যেমন কোনো ব্যক্তি যদি ইনডিসিপ্লিন লাইফস্টাইল থাকে, তার ফুড হ্যাবিট, ইলনেস, স্মোকিং, স্ট্রেস, অটো ইমিউন ডিসঅর্ডার বা ডাইজেস্টিভ ডিসঅর্ডারের কারণেও কিন্তু গ্যাস্ট্রাইটিস হতে পারে। গ্যাস্ট্রাইটিসের সিমটমগুলো সবার ক্ষেত্রে কিন্তু একই রকম হয় না, যেমন কারো কারো ক্ষেত্রে বমি হয়ে থাকে, বমি ভাব হয়ে থাকে বা ঢেকুর ওঠা, হার্টবার্ন হওয়া ইত্যাদি। তবে গ্যাস্ট্রাইটিসের এই সমস্যাগুলো থেকে পরিত্রাণের খুব সহজ একটি উপায় হচ্ছে প্রপার ইটিং প্ল্যান থাকা, অর্থাৎ খাদ্যাভ্যাসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যাকে কম করে নিতে পারি। এক্ষেত্রে আমাদের খাদ্য ব্যবস্থা এমন হওয়া উচিত যেন যে খাবারটা আমরা খাচ্ছি সেই খাবারটা কোনোভাবেই যেন আমাদের স্টমাকটাকে ইরিটেট না করে অথবা স্টমাকে কোনো অ্যাসিড ফর্ম না করে। সব ধরনের খাবারই কিন্তু সবাইকে এফেক্ট করে না। এক্ষেত্রে আমাদেরকে আগে চিন্তা করতে হবে যে কোন খাবার থেকে আমাদের অ্যাসিডিটি হচ্ছে সেটি আগে স্পেসিফিক করা। তবে কিছু কমন খাবার রয়েছে যেগুলো আমাদের সবার জন্যই গ্যাস্ট্রাইটিসের কারণ হয়ে দাঁড়ায়, যেমন ডেইরি প্রোডাক্টস, পেপারমিন্টস, গার্লিক বা গার্লিক পাউডার, অ্যালকোহল জাতীয় খাবার, খুব ঝাল জাতীয় খাবার, খুব তৈলাক্ত খাবার ইত্যাদি। আমাদেরকে এই ধরনের খাবার অ্যাভয়েড করার পাশাপাশি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, যিনি আমাদেরকে এই গ্যাস্ট্রাইটিসের পেইন রিলিফ করার জন্য কিছু মেডিসিন দিয়ে থাকবেন। এই ধরনের মেডিসিন আমাদের যে স্টমাকে অ্যাসিড ফর্ম করে সেটিকে নিউট্রালাইজ করে থাকে। তাই আমাদেরকে গ্যাস্ট্রাইটিসের এই সমস্যাগুলোকে কমানোর জন্য অবশ্যই কিছু না কিছু খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং কিছু মেডিসিন আমাদেরকে সময় মতো এবং পরিমাণ মতো করে দিতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। তীব্র পেট ব্যথায় ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথানাশক ঔষধ খাবেন না, এতে রোগ নির্ণয়ে ভুল হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে, বাংলাদেশ সহ সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়াতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া, আমরা যেটাকে বলি মর্টালিটি অ্যান্ড মরবিডিটি, একটা এপিডেমিক ফর্মে চলে গেছে, যেটাকে মহামারী বলা যায়। অ্যাডাল্ট পপুলেশনের একটা বিশাল অংশ মারা যাচ্ছে এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে। বেসিক্যালি দুইটা কিন্তু একই রোগ। যখন হার্টের রক্তনালী বন্ধ হচ্ছে আমরা বলছি হার্ট অ্যাটাক, যখন আমাদের ব্রেইনের রক্তনালী বন্ধ হচ্ছে আমরা বলছি স্ট্রোক। পুরা জিনিসটাই আসলে আমাদের ডাক্তারি ভাষায় যেটা বলি অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ বা রক্তনালীর রোগ। এখন এই হার্ট অ্যাটাকটা হওয়ার জন্যে কতগুলি নির্দিষ্ট ফ্যাক্টর কাজ করে। আমাদের মতো তৃতীয় বিশ্বের উদীয়মান একটা দেশের পক্ষে শুধু একা সরকার বা প্রাইভেট সেক্টর এই হৃদরোগের চিকিৎসার ব্যয়ভার বহন করা দুরূহ ব্যাপার।
খোদ ইংল্যান্ড এবং আমেরিকার মতো দেশও পারছে না। কাজেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রতিরোধ। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।